নমস্কার প্রত্যেককে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস আড্ডা উইথ সৌমেন। আর আমি সৌমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার মায়ের গল্প শুনতে চাই, মায়ের গল্প শুনতে চাই। অনেকের মনে প্রচুর প্রশ্ন। আজকে আমি একটা ছোট্ট গল্প বলবো। গল্প না, সত্যি। আমার জীবনে মায়ের অবদান, প্রত্যেকটা সন্তানের জীবনে তার মায়ের অবদান আলাদা করে বলে দিতে হয় না যদিও। তবুও আজকে বেশ কিছু কথা বলবো, একদম ছোটোবেলার কথা। যথারীতি আমার তখন 2.5 বছর, 2.5। তখন আমার ফার্স্ট টিচার ছিলেন প্রাইভেটের, মানে বাড়ির যে টিউশন টিচার দেওয়া হয়, যার কাছে হাতে খড়ি হয়, সেটা হলো আমার দীপ্তিদি। তোমরা যাকে চেনো, তোজো অ্যান্ড ফ্যামিলি, তোজোর মা। সেই আমাদের পাশের বাড়িতেই থাকে, তোমরা জানো। তখন দুটো বাড়ির পরে নয়, একেবারে আমাদের বাড়ির আর ওনার ঘর একদম পাশাপাশি ছিল, মানে একদম ওই একটা ছোট্ট এই সরু একটা 4 ফুটের রাস্তার এপার ওপার। তো এইখানে আমরা থাকতাম তখন ছোট্টবেলাতে। আমি এই জায়গাটায়, যেই ঘরগুলোতে আমি বাস করছি, সেখানে আমি থাকতাম না, আমি অন্যদিকে থাকতাম। আমাদের বাড়িরই অন্য একটা পজিশনে আমাদের ঘরটা ছিল, সেখানে আমরা থাকতাম। তো তখন উনি হচ্ছেন আমার ফার্স্ট টিচার। আর তারপরে বলি তোমাদেরকে, যখন আমার 2.5, তখন আমাকে সবাই বলেছিল, মানে আমার যে তখন টিচার ছিল দীপ্তিদি, আমাকে বলেছিল যে বৌদি, আমার মাকে তো বৌদি বলতো, আমি আসলে কিন্তু ওনার ভাইপো। মানে আমার কিন্তু সম্পর্কে উনি পিসি হন, তবে আমি বলি ওনাকে দিদি। যেহেতু আমার দিদির সাথে দীপ্তিদির বোন অর্থাৎ তৃপ্তিদির এজ ডিফারেন্স মাত্র 1 ইয়ার, তাই জন্য আমার দিদি কিন্তু তৃপ্তিদিকে নাম ধরেই ডাকতো। তৃপ্তিদির একটি বাড়ির নাম রয়েছে, সেই নামেই ডাকতো, যেটা আমি রিভিল করছি না এই মুহূর্তে। আর দীপ্তিদিকে দিদি বলতো। তো সেই ক্ষেত্রে আমিও সেই অনুযায়ী দেখেছি যে একই ক্লাসে পড়ে আমার দিদি আর তৃপ্তিদি, তো আমিও সেই নাম ধরেই দিদি বলেই ডাকা শুরু, আর সেখান থেকেই দিদি বলা শুরু। এবং ওনার মা বাবাকে কিন্তু, মানে তৃপ্তিদির এবং দীপ্তিদির মা বাবাকে কিন্তু আমার মা বাবা মামা মামি বলে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু দাদু দিদা বলি, অথচ তার মেয়েদেরকে আমরা দিদি বলি। এটা আর কি, হয়ে গেছে, কিছু করার নেই। আর আশেপাশ থেকে অনেক কেউ আসছে, সেগুলোকে কান দিও না। আমি সিম্পলি তোমাদের সাথে বেশ কিছু কথা বলবো বলে আজকের এই ব্লগটা করলাম। সবসময় তো লাইভে সবাই থাকতে পারে না, ব্লগ থাকলে কিন্তু প্রত্যেকে যখন তখন দেখতে পায়। আমি এবার চেষ্টা করবো প্রত্যেকটা উইকে একবার করে হলেও লাইভে আসার, কারণ তোমরা লাইভে খুব ভালো রেসপন্স করো, আমার বেশ ভালো লাগে। তবে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিছু করার নেই। তো চলো, যেটা আমি বলছিলাম। তো তখন আমাকে বলা হয় যে আমাকে খিচুড়ি স্কুল, বা একদম যেটা কিন্ডার গার্ডেন হয়ে থাকে, সেখানে দিতে, যেখানে শুধুমাত্র অক্ষর জ্ঞান দেওয়া হয়, খাওয়া দাওয়া হয়, বাচ্চারা খেলাধুলো করে, সেরকম। তো আমার মা সেটা না করে বলে, না, নার্সারিতে দিদি, হয় 2 বছর পড়বে পড়বে, কোনো ব্যাপার না। ঠিক আছে, যথারীতি আমাকে নার্সারিতে দেওয়া হয়, যেখানে নার্সারিতে ভর্তি করার এখন বয়স তো 4 বছর, কিন্তু তখন 3 সাড়ে 3 নিয়ে নিত। আমাকে 2.5 বছর বয়সে নার্সারিতে দিয়ে দেওয়া হয়। আমার থেকে যারা 1 বছর 2 বছরের বড়, তারা দেখেছি আমার সাথে নার্সারিতে পড়তো। আমার বেশ জিনিসটা, আমি তো অত বুঝতামও না, আর আমি ছোট থেকে ভীষণ শান্ত ছিলাম, আজও শান্ত। হয়তো নাচের পারফরমেন্স দেখে তোমরা সেটা বুঝতে পারবে না একেবারেই, কারণ আমি খুব দামাল পারফরমেন্স করতে পছন্দ করি। আস্তে আস্তে যত বড় হয়েছি তত দুরন্ত হয়েছি। দুরন্ত অ্যাট দ্য সেম টাইম, আমি ওই রকম দুরন্ত না যে কোনো কথা শুনছি না, লাফিঝাপি বেড়াচ্ছি। লাফিঝাপি অবশ্যই বেরিয়েছি, প্রচুর দুষ্টুমি করেছি। আমার দুষ্টুমির গল্প কিছু আজকে বলি তাহলে তোমাদের। প্রত্যেকটি বাড়িতে ভেল বাজিয়ে পালিয়ে যাওয়া, কোনো বাড়ির হয়তো আম চুরি করে খাওয়া। আমাদের এখানে একটা বাড়িতে, আমার দিদির বাড়ির কিছুটা দূরে একটা বাড়িতে হতো আমড়া। তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, স্কুলের বাইরে এগুলো বেশি করে পাওয়া যায়, আমড়া মাখা। সেখানে আমরা আমড়া মাখা খেতে যেতাম। তো মাখা না, আমরা একদম পেরে নুন আর লঙ্কা ঠোঙায় করে করে নিয়ে যেতাম বাড়ি থেকে চুরি করে আর কি। তো তারপরে ওটাতে আমরা খেতাম। আর আমার ছিল উদ্ভট উদ্ভট খেলা। আমি ছোট্টবেলা থেকে কিন্তু ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসি। এটা নিয়ে আলাদা একটা ব্লগে তোমাদেরকে অনেক ইনসিডেন্ট বলবো, যে কারণে হয়তো আমাকে অনেক কথা শুনতে হয়। তবে সেগুলোর পেছনে অনেক রিজন রয়েছে, অনেক ভালো লাগা রয়েছে, অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। তো তারপরে যথারীতি আমাকে দিয়ে দেওয়া হলো স্কুলে, আমি সেখানে পড়তাম। আমি মহারিষি বেদবিজ্ঞান বিদ্যাপীঠ থেকে আমার প্রাইমারি সেকশন কমপ্লিট করেছি। সেখানে আমি বসে থাকতাম, মানে বলতে পারো ক্লাস নার্সারিতে আমি পুরো বসেই থাকতাম, শুধু বসে থাকতাম, চুপ করে জানলার দিক থেকে দেখতাম। আমার এক খুড়তুতো দাদা সেখানে পড়তো, আমার থেকে বড়, কিন্তু সে 2 বছরের, সেও আমার সাথে এক ক্লাসে পড়তো। তার মানে বুঝতেই পারছো আমি কতটা কম বয়সে ভর্তি হয়ে গেছিলাম সেখানে। তারপরে যথারীতি একটা বছর কাটলো, রেজাল্ট আউট হলো, আর জানা গেল আমি ফেল করলাম। ইয়েস, আমি ফেল করলাম। আর আমার থেকে যে খুড়তুতো দাদা ছিল 2 বছরের বড়, সে পাশ করছে অবভিয়াসলি, কারণ সে আমার থেকে বড়, তার বুদ্ধিশুদ্ধিও আমার থেকে অনেকটা ম্যাচিওর। আমি তখন কত সেরকমভাবে কিছু বুঝিও না, ঠিক আছে? এই হলো আমার জীবনের প্রথম ফেলের ট্যাগ। জীবনের প্রথমটাই আমি ফেলিয়ার দিয়ে আমার শুরু হয়েছে। তোমাদেরকে বলি, তখন কিছু বুঝতামও না আর কি। মা তো জানতোই যে আমি ফেল করবো, তো আমাকে 2 বছর পড়াবে, কোনো অসুবিধা নেই। তো সেটা জীবনে যে কত বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা আমি দেখেছি। তারপরে বাড়ি ফিরলাম, প্রত্যেকে বলছে ফেল ফেল ফেল। আমার মা বলছে ভালো করেছে,
খুব ভালো হয়েছে। আমার মার কিন্তু আমি আমার মার আমার জীবদ্দশায় একটা শিখেছি, সন্তানের ওপর কোনোদিন কিছু চাপিয়ে দেওয়া আমার মা কোনোদিন আমাদের সেই শিক্ষা দেয়নি। আমি যদি কোনোদিন বলতাম মা আজকে স্কুলে যাব না, আমার মা একবারও ফিরে বলতো না আজকে যেতেই হবে। আমি কিন্তু বুঝেই বলতাম, মানে ধরো এক্সাম রয়েছে, ইম্পর্টেন্ট ডেজ রয়েছে, সেগুলো বাদ দিয়ে যদি আমি কখনো আমার মনে হলো না আজকে না যাবো না, আমি আবার যে স্কুলে পড়তাম মানে প্রাইমারি সেকশনে, সেখানে কিন্তু স্যাটারডে সানডে দুদিন ছুটি থাকতো। এবার যখন সেখান থেকে আমি সেকেন্ডারি স্কুলে উঠলাম তখন কিন্তু আমাদের স্যাটারডেটাতেও ক্লাস থাকতো। তো আমি অর্ধেক সময় স্যাটারডেতে ক্লাসেই যেতাম না, যখন আমি বুঝতাম না কি 5 অবধি এরকম চলেছে। 6 থেকে তো আমি এমন শুরু হয়ে গেছিলো একদিনও অ্যাটেন্ডেন্স বন্ধ দিতাম না। এটার পেছনে একটা কারণ রয়েছে। আমার প্রথম মোবাইল কেনার অভিজ্ঞতা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, সেটাও একটা অন্য ব্লগে। তোমরা কিন্তু শুনতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার মোবাইল কেনাটার পেছনে একটা প্রচণ্ড বড় ইতিহাস রয়েছে। ফার্স্ট মোবাইল কেনা নিজের টাকায় জমিয়ে, নিজের পকেট মানি জমিয়ে। ঠিক আছে, তো যথারীতি আমি যেরকম তোমাদেরকে এবার বলছিলাম বলি। তো আমি যেতে চাইতাম না হয়তো শনিবার করে, মা বলতো যে আমি একবার বলবো যাবো না, মা কোনোদিন ফিরে বলতো না যে যেতেই হবে। আমি এই স্বাধীনতাটা পেয়েছি, আমি কোথাও বেরোনোর আগে আমার মাকে যে বারবার বলতেই হবে মা যাচ্ছি, আমি কি যাব, এটাও ছিল না আমার মার। তুমি তোমার নিজের কাজ শেষ করে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, সেটা অবশ্যই টাইমের মধ্যে ফিরতে হবে। আমার মায়ের একটা টাইম রুলস ছিল যে যেখানেই যাও বাড়িতে রাত 9টার মধ্যে ফিরতে হবে। সন্ধ্যের পরে বেরোলে, দিনের বেলা বেরোলে দুপুরে খাবার আগে তুমি বাড়ি চলে আসবে, এবং কোথায় যাচ্ছ একবার জাস্ট ইনফর্ম করে চলে যাবে। আমি বলতাম যে এখানে যাচ্ছি বলে বেরিয়ে গেলাম, আমাকে কিন্তু পারমিশন নিতে হতো না। আমি এতটাই স্বাধীনতায় বড় হয়েছি, কিন্তু কোনোদিন স্বেচ্ছাচারী হয়ে যায়নি। তাই আজও তোমরা আমার সমস্ত ব্লগ বাড়িতেই দেখো, কোনো ডিস্কে, কোনো বাড়ি, কোনো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জায়গাতে নয়, কারণ আমি এতটাই ঘরকুনো। আসলে আমি ছোট থেকে আমার মায়ের যে বিহেভিয়ারগুলো সেগুলো আমার মধ্যে ইনহেরিট হয়েছে, এবং আমি দেখেছি আমার মা সব কাজ ছাড়ার পরেও, স্বাধীনতা পাওয়ার পরেও, কোথাও বেরোনোর অনুমতি পাওয়ার পরেও আমার মা কোথাও যেত না। নিজের কাজ ছেড়ে ঘরেই রেস্ট করতো, ঘুমাতো, খুব জোরে টিভি দেখতো, টিভি না থাকলে সেলাই করতো, উল বুনতো, আসন তৈরি করতো, নিজের মতো বসেই থাকতো, হয়তো কিছু ভাবছে বা কিছু করছে, হয়তো কালকে এটা সবজিটা কেটে রাখলো আগে থেকে। আমি এটা দেখেছি, আমার মাকে দেখে আমি শিখেছি যে কিছু কাজ নেই মানে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, 4টে বাজে মানুষের সঙ্গে যাব, নিন্দে মন্দ করবো, এইগুলো আমি পাইনি। এটা আমার মায়ের থেকে, এইগুলো তো আমার মায়ের কাছ থেকেই পাওয়া না। আমার এগুলো ভীষণ ভালো লাগে। রিসেন্ট একটা ভিডিওতে আমি দেখলাম, রিলসই বলতে পারো, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, সেখানে বলা হচ্ছে আমরা যত খারাপ গুণ পাই সেগুলো নাকি মায়ের থেকে, আর যত মানে ব্যবহার পাই নাকি মায়ের থেকে, আর যত গুণ পাই সেগুলো নাকি বাবার থেকে। এটা তো আমি কখনোই বিশ্বাস করি না। আমি কখনোই বলবো না যে সব গুণ আমরা মায়ের থেকে পাই, বাবার থেকে কিছু পাই না। অবশ্যই দুজনের ঔরসে আমরা তৈরি হচ্ছি, পিতার ঔরসে এবং মাতৃগর্ভে 9 মাস ধারণের পর আমরা তৈরি হচ্ছি। তাহলে কি করে একটা মানুষ এরকমভাবে দাগিয়ে দিতে পারে ব্যবহার পায় মায়ের থেকে আর এটা পায় এর থেকে, বাবার থেকে? এরকম কখনোই নয়। আমার মা বাবার উভয়ের কাছ থেকে আমি প্রচুর জিনিস ইনহেরিট করেছি, আর সেগুলো কি কি সেগুলো তোমরা আমার পথচলতি জীবনে আমি যখন তাদের বৈশিষ্ট্যগুলো বলবো তোমরা নিজেরা মিলিয়ে নিও শুধু আমার সাথে। তো এবার তোমাদেরকে বলি, তো আমি এইরকম স্বাধীনতায় বড় হয়েছি। যখন আমি ওই ফেলটা করলাম আমার মা আমার পাশে দাঁড়িয়ে ছিল সবার আগে। তখন তো আমি বুঝতামই না আর কি, সবাই বলছে আমিও শুনছি, ব্যাস এইটুকুই। তারপরে আমার যখন আবার নার্সারিতে সেকেন্ড টাইম আমি গেলাম, ডে 1 এখনও আমার মনে আছে, যে একজনের মা আমাকে, সেদিন আমার দিদি আমাকে দিতে গেছিলো স্কুলে, বলে রাখি। এবং যেদিন দিতে গেছিলো আমার দিদিকে ওইখানেই বলা হয়, মানে জায়গা নিয়ে একটু অসুবিধা হচ্ছিলো, মানে যে সে আগে বসবে না আমি আগে বসবো, সেটা নিয়ে আমাকে বলা হয় যে মানে যে গার্জেনটা ছিল সে বলেছিল, আমার ক্লাসমেটের মা, হ্যাঁ ফেল করা পার্টি এখানে এসে, যত ফেল করা পার্টিদেরই এখানে জায়গা, এইরকম একটা কথা বলেছিল। খুব খারাপ লেগেছিলো। আমার দিদি তার প্রতিবাদ করে, তীব্র প্রতিবাদ জানায় ওখানে, তারপর চলে আসে। তারপর থেকে তেমনভাবে ওর মার সাথে আমরা কথাও বলতাম না, কিন্তু ওর মা বিভিন্ন সময় আমাদের সাথে কথা বলতো। সত্যি কথা, সেই সময় ওনার ছেলে ভীষণ ভালো পড়াশোনায় ছিল, ভীষণ ভালো মানে অ্যাট দ্য সেম টাইম র্যাঙ্ক করতো। আমি তখন খুব একটা মানে পড়াশোনা ভালো করতাম, হয়তো র্যাঙ্কের কাছাকাছি যেতাম, তখন পারতাম না। ক্লাস 4-এ আমার ফার্স্ট ব্রেক, আর সেই সময় আমি ফার্স্ট র্যাঙ্ক করি। ইয়াস, আমার র্যাঙ্ক হয়েছিল 5th। আর সেই সময় আমি তোমাদেরকে বলি, আমি 5th র্যাঙ্ক করেছিলাম। আর সেই সময় আমার এখনও একটা কথা ভীষণভাবে মনে আছে, সে আমার থেকে পিছু পড়ে গেছিলো সেই সময় অবধি। তারপরেও একই সেম স্কুলে ভর্তি হওয়া, পুরো একসাথে চলা। তারপরে আস্তে 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 তার ফেলিয়ারটা বাড়তে থাকে, আর আমি যত উপরে উঠতে থাকি আমার পড়াশোনা আরও গ্রো হতে থাকে। এটাই জীবন। আমি আস্তে আস্তে নিজেকে আরও পলিশ করেছি, যতদিন হয়তো বুঝতাম না ততদিন হয়তো কিছুটা হয়তো কমে ছিলাম,
যখন নিজেরটা নিজে বুঝতে শিখেছি তখন আরও বেশি করে নিজেকে পলিশ করা শুরু করেছি আমি। সেইভাবে আমার পথ চলা শুরু। তারা একে একে হারতে থাকে, আমি জিততে থাকি। আজ কিন্তু আমার মা 1 মাস আগে আমার মা মারা যায়। আমি এইচএস পরীক্ষা দিয়েছি, ফার্স্ট ডিভিশনে পাস করেছি, 2টো সাবজেক্টে লেটার পেয়েছি, আমি 76.1% মার্কস পেয়েছি, যেটা আমার কাছে যথেষ্ট আনন্দের। আমার মা যদি থাকতো, আজ আমি তোমাদের লিখে দিচ্ছি, এর থেকে আরও 5-10 গুণ ভালো আমি রেজাল্ট করতাম। কিন্তু সেই সময়টা আমার খুব খুব কঠিন গেছে। যারা এই সময় পার করে তারাই জানে। এবার তোমাদেরকে বলি, সে কিন্তু 11-এ পড়ে 12-এ উঠে কিন্তু 12-এর টেস্টে অ্যালাউ হলো না, এইচএসও দিল না। আজ সে খুব গাইডেন্সে থাকতো, যার মা খুব সন্তানকে নিয়ে অহংকার করতো, অহংকার, ইয়েস, আই মিন দ্যাট, অহংকার। সে কিন্তু আজকে অন্য মেয়ে নিয়ে ঘুরছে। তার সাথে আমার কোনো শত্রুতা নেই পার্সোনালি, কিন্তু তার মায়ের কথাটা আজও বেজে ওঠে। তাই সন্তানকে নিয়ে বা কিছু নিয়ে হয়তো অহংকার করতে নেই, সময়ের সাথে সাথে সব চূর্ণ হয়ে যায়। এটা বাস্তব উদাহরণ আমার জীবন থেকে আমি তোমাদেরকে বললাম, আমার পরিচিত মুখদের সাথে। তাদের সাথে আমাদের ডিস্টেন্সও খুব বেশি নয় এরিয়ার, এবং তাদের সাথে এখনও দেখা হলে তার মানে আমার ক্লাসমেট যে ছিল তার সন্তান, সে কিন্তু আমার সাথে ভালোভাবে কথা বলে, আমিও কথা বলি। কিন্তু আজ কিন্তু আমি কিছু করলাম না, সময় জবাব দিয়ে দিল তার মুখের ওপর। আমি ফেল টুরাম, আমার কিছু হবে না, নাকি তার ছেলের কিছু হলো না। আজ সে একটি মেয়ের সাথে রিলেশনে রয়েছে, এটা খুব কমন ব্যাপার, কিন্তু পড়াশোনাটা ছেড়ে দিল। পড়াশোনাটা নিয়েই তো আমাকে খোটাটা দিয়েছিল। আজ আমার মা চলে যাওয়া সত্ত্বেও, আমি অনাথ হওয়া সত্ত্বেও, একা থাকা সত্ত্বেও, আমি তো ভাবতেই পারতাম দূর এইসব করে কি আর হবে, আমি শুধুমাত্র ইউটিউব করেই ব্যাস আমার চলে যাবে। কিন্তু আজকে দেখো, আজ আমি কোথায় আর সে কোথায়। আমি উঁচু নিচুতে বলছি না, শুধু সে আর কিন্তু পড়াশোনা করছে না, এরপর আমি কলেজ পড়বো, হায়ার স্টাডিজ করবো, কিন্তু সে, তার মা তাকে অতিরিক্ত গাইডে রেখে নিজের ছেলে ভবিষ্যৎটা সুন্দর করতে গিয়ে জানি না কী করে ফেললো। আমি এক এক সময় ভাবি, সেই দিনের গাইডেন্সটা মাধ্যমিকের পর থেকে তার গেল কোথায়, কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, কোন অতলে তলিয়ে গেল। আসলে সময় মানুষকে সব বুঝিয়ে দেয়। আজ আমি ন্যায় বিচার পেয়েছি, সত্যি সত্যি পেয়েছি। কারোর সাথে কি অন্যায় হয়েছে সেটা আমার দেখার দরকার নেই, আমার সাথে যে অন্যায়টা হয়েছিল সেটা তোমাদেরকে। এটার মধ্যে থেকে এটাই প্রমাণিত যে আমার মা কিন্তু, আমার মা আমি সেকেন্ড চাইল্ড, আমার দিদি হওয়ার অনেক বছর পরে আমি হয়েছি। তাই আমি যখন বড় হচ্ছি তখন আমার মায়ের যথেষ্ট এজড ছিল, এমন কিছু নয়। তবুও সো কল্ড আমার সাথে যারা পড়তো তারা তো সবাই ফার্স্ট চাইল্ড, বেশিরভাগই। আমি সেকেন্ড চাইল্ড ছিলাম, তো তাদের মাদের সাথে আমার মায়ের এজ ডিফারেন্সটা বেশি ছিল। অনেক সময় আমি দেখেছি আমার মাকে অনেকে নেগলেক্ট করেছে, কথা বলেনি, এড়িয়ে গেছে। আমার তাতে কিছু যায় আসে না। সেই সময় আমিও দুঃখ পেতাম, সবার মা কেন আমার মার সাথে এমন করে। কিন্তু আমার মা কিন্তু সংসারের জাঁতাকলে পিষে নিজেকে আর সময় দিতে পারতো না যে নিজেকে গ্রুম করবে। বাড়ির কাজ, আমাদের তখন একটা দোকান ছিল, দোকানটা মুদিখানার দোকান, সেই দোকানটা চালাতো, গ্রসারি স্টোর। আমার পড়াশোনা, আমার দিদির পড়াশোনা, সাথে কিন্তু আমার ঠাকুমা তখন প্যারালাইজড। তাকে আমাকে স্কুলে দিতে যেত 11টায়, এবং 11:30 12টার মধ্যে তাকে ফিরে আসতে হবে, কারণ তার মুখে ভাত তুলতে হবে, নইলে আমার বাবার কাছে অত্যাচারিত হবে। হ্যাঁ, জানো তো কেন আমি কোনটা কি বলি না, সেটা কিন্তু সবটাই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। এইটাই বললাম যে আমার জীবনে এইটুকুর মধ্যে দিয়ে বোঝালাম যে আমার মায়ের অবদান অপরিসীম, অপরিসীম, যার কোনো শেষ নেই। তবুও এই ছোট্ট ভিডিওর মধ্যে তো সব বলা সম্ভব নয়, এটুকুই আজকে বললাম যে আমি আজকে ন্যায় বিচার পেয়েছি, এই কথাটা খুব বলার মনে হলো আজকে বলি। এবং আমার মায়ের কথাটা তোমাদেরকে বলি, আমার মা কত স্ট্রাগল করেছে আমাকে নিয়ে। আরও পরের ভিডিওতে আরও অনেক কথা বলবো। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দাও লেটস আড্ডা পিছু না, এরকমই নতুন ভিডিও পেতে এখনই কমেন্ট করে দাও। টাটা বাই বাই, সি ইউ সুন, দেখাবে অন্য একটি ব্লগে। আর তোমরা যদি কেউ আমাকে হেল্প করতে চাও তাহলে কিন্তু কমিউনিটিতে আমার কিউআর কোডটা দেওয়া আছে, বারে বারে দিচ্ছি না কারণ প্রত্যেকে রেগে যাচ্ছে, বিরূপ মন্তব্য করছে, যেটা আমারও খারাপ লাগার অত্যন্ত কারণ হচ্ছে, তোমাদেরও। ধন্যবাদ, দেখা হবে অন্য একটি ব্লগে, টাটা।